মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তিনি দাবি করেছেন যে ইরান প্রেসিডেন্ট আসলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। এই খবরটা আসলে যুক্তরাষ্ট্র আগে জেনেছে, জানার পর আসলে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে যারা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিলেন সেই ইউনিটের প্রধানকেও আসলে হত্যা করা হয়েছে। তার এই বক্তব্য আদৌ বিশ্বাসযোগ্য কিনা জনাব মাহফুজুর রহমান, একটা প্রশ্ন একটু ছোট করে একটু জেনে নিতে চাই। পিট হেগসেথ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে নাকি হত্যা করার পরিকল্পনা ছিল। এই খবরটা তারা জানতে পেরেই আসলে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং যারা আসলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্ল্যান করছিল ইরানের সেই কমিটির হেডকেও তারা নাকি খুন করতে পেরেছে সফলভাবে। বেশ গর্বের সাথে তারা বলছিলেন পেন্টাগনের সংবাদ সম্মেলনে। আপনি নিজে কতটা আসলে এই বক্তব্যে কনভিন্স? আসলে আপনারা যেরকম বলছিলেন যে যখন তথ্য থাকে না তখন বিবেচনা বোধ এবং প্রজ্ঞার উপরে নির্ভর করে বুঝে নিতে হয় যে সংবাদটা বা তথ্যটা কিরকম। এক্ষেত্রেও মানে ইরানের কিন্তু এ ধরনের খুব একটা ইতিহাস নেই যে তারা কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে গোপনে হত্যা করবে কোনো গোপন মিশন চালিয়ে। সুতরাং সেই দিক থেকে এটা অতটা বিশ্বাসযোগ্য না এবং ইরান তো ইতিমধ্যে এই ধরনের মন্তব্যকে তারা উড়িয়ে দিয়েছে, বলেছে যে না, এই ধরনের কোনো পরিকল্পনার সঙ্গে তারা জড়িত ছিল না। সুতরাং সেই সমস্ত বিবেচনা করলে আমার মনে হয় না। আর দ্বিতীয় আর একটা কারণেও মনে হয় না, ধরেন কোনো কারণে যদি ঘটনাটা ঘটতো তাহলে কি যুক্তরাষ্ট্র এই ইরানের যে আক্রমণ করেছে সেই আক্রমণ থেকে পিছিয়ে অন্য কোথাও চলে যেত? তা তো করতো না। ইসরায়েলকে যেভাবে মদদ দিয়ে যাচ্ছে, মদদ দিত, ইসরায়েলের সঙ্গে ইরানের যে কনফ্লিক্ট সেটা কন্টিনিউ করত এবং তাদের মধ্যে যে যুদ্ধাবস্থা আছে সেটাও আজকে না হলেও কালকে পরশু কোনো না কোনো ভাবে ফিরে আসতোই। সুতরাং আমার মনে হয় না যে সেটা কোন রকম সমাধানের জন্য ইরান ওই পথে হাঁটবে। আচ্ছা, 1 মিনিটের মধ্যে একটা ছোট্ট সাজেশন আপনি দেবেন। অনেক দেশ মধ্যপ্রাচ্যে তাদের যারা আসলে ট্যুরে গিয়েছিলেন পর্যটক হিসেবে তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনার নানা উদ্যোগ নিচ্ছে। আপনি রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, কোনো সাজেশন কি দেবেন? আমরা আসলে কি করতে পারি? আমাদের যারা আছেন মধ্যপ্রাচ্যের কোনো দেশগুলোতে, যে কাজেই যাক না কেন, দেশে তো আনতে হবে। আমাদের একটা বড় অংশ মনে হয় আছেন যারা ওই কোনোভাবে ওমরা হজ টজ করতে গিয়েছিলেন, তো সেটা হয়তো বা একটা প্রায়োরিটি হতে পারে তাদেরকে ফিরিয়ে আনার। অনেকে দুবাইয়ে যান, সেখানে কিছু সময় থাকেন, ওখানে কেনাকাটাও করেন, ব্যবসা বাণিজ্য করেন। তো তারাও যদি ফিরে আসতে চান, এবং তাদের তো ফিরে আসা প্রয়োজন আছে কারণ তারা দীর্ঘ মেয়াদের জন্য যান না, অল্প মেয়াদের জন্য যান, তাদেরকেও যদি রাষ্ট্র ফিরিয়ে আনতে পারে সেটা একটা প্রশংসার কাজ হবে। এবং একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের কেউ কেউ যদি কোনো কারণে মনে করেন যে তারা ঝুঁকির মধ্যে আছেন এবং এই মুহূর্তে তারা দেশে ফেরত আসতে চান, আমাদের তাদের প্রতিও সহায়তার হাত সম্ভব যতটুকু সম্ভব বাড়িয়ে দেওয়া উচিত। চমৎকার। সিরাজুল ইসলাম, আপনার একটা মন্তব্য আমরা নিতে চাই, কারণ আজকে যে শিরোনামটা আমরা একটু আগে জানাচ্ছিলাম দর্শকদেরকে সেটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। খোদ জ্বালানি মন্ত্রী আসলে বলেছেন যে আমাদের যে তেলের মজুদ আছে সেটা বড়জোর মাসখানেক চলবে, তারপর বিকল্প উপায় আমাদের খুঁজতে হবে। আমাদের সবাইকে যতটুকু পারা যায় একটু অপচয় কম করতেও তিনি বলেছেন। ব্যক্তিগত গাড়ি যেন আমরা কম ব্যবহার করি এবং আলোকসজ্জা যেগুলো আছে সেগুলো একটু কমানোর কথাও তিনি বলেছেন। আপনি আসলে কি সংকট দেখছেন ছোট করে? দেখুন, এই যে সংকটটা তৈরি হয়েছে, এখন যে যুদ্ধটা লেগে গেল, এই সংকটটা কিন্তু হঠাৎ করে হয়নি। এটা কিন্তু অনেকদিন ধরেই এই বিষয়টা নিয়ে গড়াপেটা হচ্ছিল এবং আমাদের যে নতুন সরকার খুব বিপদে পড়ে গেছে। এই যে অনেকদিন ধরে গড়াপেটা হচ্ছিল, সেই সময় যে অন্তর্বর্তী সরকার ছিল তাদের উচিত ছিল এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা এবং এই ব্যাপারে কিছু করা। আমাদের সামনে যে এখন জ্বালানি যে মজুদ আছে তাতে এই মার্চ মাস চলবে, আজকে মার্চ মাসের 4 দিন, তার মানে আর 25-26 দিন চলবে। তো তার মানে আমাদের জ্বালানি মজুদ কোথায়? একটা দেশ মাত্র এইটুকু মজুদ দিয়ে কিভাবে চলে? যখন মিডল ইস্টে এরকম ভয়ঙ্কর ক্রাইসিস এবং আমরা যখন মিডল ইস্টের উপর সবচেয়ে তেল গ্যাসের উপর জন্য সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে সরকারের ভুল, এই যে অন্তর্বর্তী সরকার যে কাজটা করে গেল, মারাত্মক রকমের ক্ষতি করে দিয়ে গেল। এবং এখন আমাদের যা করা উচিত, দ্রুত বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা। আমরা সম্ভবত সিঙ্গাপুর থেকে মনে হয় কিছু তেল আমদানি করি সম্ভবত, এই দিকে একটু জোর দিয়ে দ্রুত কিছু করা যায় কিনা, বা এই মুহূর্তে
একমাত্র হরমুজ প্রণালী চীনের জন্য খোলা আছে। ইরান শুধু চীনের তেলবাহী জাহাজ, চীন এবং রাশিয়ার জন্য খোলা রেখেছে। এই দিকেও কোনোভাবে মনোনিবেশ করা যায় কিনা, কিভাবে কি করা যায়, সেই দিকে আমার মনে হয় যে একটু নজর দেওয়া প্রয়োজন। সরি, খুবই দুঃখিত। জি। এই দিকে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা উচিত। তবে এটা ঠিক যে এই মুহূর্তে যেহেতু সবাই সংকটে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে মানে বিশ্বের তেল পরিবহনের 20% তেল বন্ধ হয়েছে, গ্যাসেরও 20%, এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য তো থাকলো। সেক্ষেত্রে সবাই যেহেতু ক্রাইসিসে, এই ক্রাইসিসটা যে আমরা কতটুকু ম্যানেজ করে উঠতে পারবো আমরা জানি না। তবে এই মুহূর্তে সবচেয়ে অনুরোধ যেটা জানাবো আমি ব্যক্তিগতভাবে, বা সরকারের এই দিকে একটু বিশেষ নজর দেওয়া একদম, উচিত একদম। বলে মনে করি। আমি অনেকগুলো পয়েন্ট আসলে আপনার কাছ থেকে পেলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আসলে যা যা বললেন সবকিছু নিয়েই সোহরাব হোসেন আপনার কাছে আসতে চাই। সিরাজুল ইসলাম বলছিলেন যে সমস্যাটা কিন্তু আমরা একা সাফার করছি না, পুরো বিশ্ব সাফার করছে, যেহেতু তেলের একটা বড় অংশই সেখান থেকে আসে। তার মানে বিশ্বের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে, এবং বাংলাদেশ যেহেতু বিশ্বের বাইরে না, বাংলাদেশের উপর একটা বড় প্রভাব পড়বে, এটা অনুমান করাই যায়। সরকারের আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত আপনি আপনার জায়গা থেকে? পড়বে না, পড়ে গেছে, পড়ে গেছে। এবং বা আমাদের সামর্থ্য যদি যেহেতু কম, আমাদের অর্থনীতি দুর্বল, আমরা আমদানি নির্ভর, সুতরাং আমাদের বিপর্যয়টা, আমাদের ক্ষতিটা অনেক বেশি, জি। ঝুঁকিটাও অনেক বেশি। এখন হচ্ছে যে বিকল্প উৎস খুঁজতে হবে। আবারও কথা বলতে হয় যে অন্তর্বর্তী সরকার বা তার আগে যে সরকার ছিল, নিজস্ব যে আমাদের যে জ্বালানির শক্তি, জ্বালানির যে উৎস, সেগুলো খোঁজার চেষ্টা করিনি। অন্তর্বর্তী সরকার এসে টেন্ডার আহ্বান করেছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। এখন এই উদ্যোগ নিলেও এটা দীর্ঘ, মানে অনেক সময় সাপেক্ষ। তো এই মুহূর্তে বাইরে থেকে আনতে হবে, এবং মন্ত্রী যে কথাটাই বলেছেন, কৃচ্ছ সাধনের বিকল্প নেই। আমরা জানি সত্যি সত্যি প্রতিটি নাগরিক যাতে এ ব্যাপারে সজাগ হয়, কারণ এই যুদ্ধটা শুধু ইরানের না, যুদ্ধটা আমাদের উপর কিছু চাপিয়ে কিছু আছে। দিয়েছে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে নিজে আসলে অপচয় কম করলাম বটে, কিন্তু কিছু কিছু সময় তো আমরা পার করতে হয়। সামনে একটা ঈদ আসছে, বিপণী বিতানগুলো খোলা রাখবেই, কাজেই সেই জায়গায় হয়তো একটু বেশি সময় আলোকসজ্জা থাকবেই, বা সেখানে লাইটিং থাকবে, রেগুলার যে লাইট করা হয়। তার মানে আমাদের যখন বিদ্যুতের ঘাটতি হবে, সেটা কিন্তু এই সময়ের মধ্যেই পড়ে যাচ্ছে। না, এই সময় পড়ে যাচ্ছে, মানে বিপণী বিতরণগুলোতে বিদ্যুৎ থাকবে, লাইট জ্বলবে, কিন্তু মানে সেটার মাত্রা থাকতে হবে। আমরা তো অনেক জায়গায় দেখি যে রাস্তায় বা অন্য অনেক ভবনে মানে অপ্রয়োজনীয়ভাবে আলো জ্বালানো হয়, বিদ্যুৎ ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কি আছে, এটা সরকারের একটা হিসাবটা নেওয়া উচিত। বলে দিলেন যে এ মাস চলবে, এটা এক ধরনের কিন্তু আতঙ্কও তৈরি করেছে। তার বিকল্প কোথায় কোথায় তারা তারা বিকল্প কোথায় উৎস খুঁজছে, কোত্থেকে আনা যেতে পারে। এমনকি আমাদের এখানে ভারত প্রতিবেশী, ভারত থেকে তো আমরা বিদ্যুৎ কিনিও, আর সেখানে ভারতের সাথে নতুন সরকারের তো সম্পর্ক ভালো হবে বলে দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে। এটি একটি। চীন এ ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে কিনা, রাশিয়া সহায়তা করতে পারে, কিন্তু সেখানে আবার তার উপর নিষেধাজ্ঞা আছে ইউক্রেন যুদ্ধের কারণে। তো সবটা এক ধরনের ডোনাল্ড ট্রাম্প মানে পুরো বিশ্বকে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে ঠেলে দিয়েছে। তো যেসব দেশের, বাংলাদেশের মতো যেসব দেশের অর্থনীতি দুর্বল, তাদের জন্য বিপদটা আরও গভীর, আরও বেশি। এটি কী কারণে? আর সবশেষে আপনি অধ্যাপক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকে যে প্রশ্নটি করেছিলেন, সেই প্রশ্নের উত্তর মানে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যে জবাব দিয়েছেন, সেই জবাব এই ন্যায্যতা দেয় যে ইরানের অধিকার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করার। কারণ তারা বলছে যে তাদের প্রেসিডেন্টকে হত্যা করতে পারে, এই আশঙ্কা থেকে তারা ইরানের সুপ্রিম নেতাকে এবং কমান্ডারদের হত্যা করেছে। মানে এরকম বালখিল্য, এরকম হাস্যকর কোনো কথা হতে পারে, অথবা এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র তার অপরাধ বোধটা প্রকাশ করে দিল, যে কাজটি যে ভালো হয়নি এটি কিন্তু অকপটে স্বীকার করলো।
যে কেন করেছি। আসলে এরকম মানে দৃশ্য আমরা দেখছি এবং আপনি আসলে আপনার প্রজ্ঞা দিয়ে সেটা বুঝতেও পারছেন, অনেকেই সেটা বুঝবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বোঝার পর আসলে আমরা কিছু করতে পারছি না। কারণ যুক্তরাষ্ট্র সেই দেশ যারা আসলে এখন পর্যন্ত আগ্রাসনটাকেই বড় করে গেছে। 71-এ কিন্তু পেরেছি আমরা।